আদিগঙ্গা না থাকলে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হবে দক্ষিণ কলকাতা। 500 বছরেরও বেশি সময় ইতিহাসে মোড়া শহর কলকাতা থেকে হারিয়ে যাবে এক বিশেষ অংশ। বিশেষ করে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ, ঢাকুরিয়া এবং গোলপার্ক অংশ বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিগঙ্গার জীবিত ও সচল থাকার জন্য। এই সংযোগস্থলের ইতিহাস 100 বছর আগেই বর্তমানের সত্যতা এবং বিবেচনার কথা তুলে ধরেছিলেন ব্রিটিশরা। আদিগঙ্গা ও কলকাতার ফুসফুসের দ্বিতীয় পর্বে আমি এই সত্যতারই বিবেচনা করব, কারণ যে সত্য জানা অত্যন্ত প্রয়োজনীয় বর্তমান সময়ের রাজ্য সরকারে যারা শাসক দলে আছেন তাদের জন্য, কারণ তারাই পারবেন আদিগঙ্গাকে আবার নতুন ভাবে পুনরুজ্জীবিত করতে এবং তার সঙ্গে সঙ্গে যে ইতিহাসের বর্ণনার সঙ্গে দক্ষিণ কলকাতার ফুসফুস শুধু নয়, দক্ষিণ কলকাতা জীবিত থাকতে পারবে সেই উৎসই আজ আমি বিবেচনা করব। প্রায় 100 বছরেও বেশি সময়ের আগের ইতিহাসের পাতা খনন করলে বোঝা যাবে যে আদিগঙ্গা এবং রবীন্দ্র সরোবরের সংযোগস্থলে কোনো বিভেদ ছিল না। এই রবীন্দ্র সরোবরই আদিগঙ্গারই একটি বিশেষ অংশ ছিল, যা বন্যার জন্য অতিরিক্ত জল বা জোয়ারের সময় যে জল প্রবাহিত হতো তা কিন্তু একটি সমতলের থেকে নিচু জায়গায় গিয়ে পৌঁছাতো এবং সেইখানে সেই জল জমে অগভীর জলাশয় হিসেবে পরিণত হতো। অর্থাৎ আদিগঙ্গা এবং রবীন্দ্র সরোবর অতি পূর্বেই তারা একে অপরের সঙ্গে একটি সংযোগ স্থাপন করেছিল, কিন্তু সময়ের তারতম্যে আমরা টালিগঞ্জ মেট্রো এবং তার সঙ্গে সংযোগস্থলে একাধিক ইমারতের জন্য আমরা কিন্তু সম্পূর্ণভাবে এই সংযোগস্থলকে বন্ধ করে দিই। আদিগঙ্গার যে জিওগ্রাফিক্যাল ম্যাপ, সেক্ষেত্রে যদি বলা যায় যে জিওগ্রাফিক্যাল ভাষায় এটিকে বলা হতো চুট কাট অফ। এই চুট কাট অফ মানেই হচ্ছে যে অতি বন্যার ফলে যে জল, সেই জল পৌঁছাবে সমতলের থেকে নিচু কোনো জায়গায় গিয়ে যেখানে অগভীর জলাশয় হিসেবে পরিণত হবে। অর্থাৎ এই আদিগঙ্গা এবং দক্ষিণ কলকাতার যে ম্যাপ আমরা যেখানে বলি তার ক্ষেত্রে এবং জলাশয়ের জল সংযোগস্থল এবং জলের যে পরিমাণ সেটাকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আদিগঙ্গার ভূমিকা কিন্তু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তৎকালীন সময়ের ক্ষেত্রেও। এবং বর্তমান সময় এই দক্ষিণ কলকাতা শুধু ফুসফুস নয়, দক্ষিণ কলকাতার বর্তমানে যে জলের সমস্যা, সেই সমস্যাকেও রক্ষা করার জন্য আদিগঙ্গার প্রবাহমান পথকে বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়ে আমরা শুরু করেছিলাম যে দক্ষিণ কলকাতা ধ্বংস হতে পারে যদি আদিগঙ্গার অস্তিত্ব না থাকে, কিন্তু এই বিস্তারিত বিষয়ে যখন আসবো তখন আমাদের প্রথমে জানতে হবে যে শহর কলকাতার উপরে যে মাটির লেয়ারটি আছে বা মাটির স্তরটি আছে তার আসল নাম কি। তার নাম হচ্ছে কালীঘাট ফরমেশন। যে কালীঘাট ফরমেশনের যে উচ্চতা তা কিন্তু 10 থেকে 18 মিটার মাত্র। কোনো কোনো জায়গায় 10 মিটার, কোনো কোনো জায়গায় 11 মিটার, আবার কোনো কোনো জায়গায় 18 মিটার পর্যন্ত বিস্তৃত। এই লেয়ারের একদম ওপরে যে পুলি আছে সেখানেই আছে কিন্তু আদিগঙ্গা। অর্থাৎ তার নিচে, একদম নিচে কিন্তু যে নুড়ি বালি আছে যার উপরে কিন্তু দক্ষিণ কলকাতা সম্পূর্ণভাবে বিরাজ করছে। কারণ আমরা জানি আদিগঙ্গা যে প্রবাহমান পথ সেটি কিন্তু এই দক্ষিণ কলকাতার পথ ধরেই কিন্তু বঙ্গোপসাগর অর্থাৎ সাগর দ্বীপ অবধি পৌঁছেছে। অর্থাৎ আদিগঙ্গা যদি না থাকে সেক্ষেত্রে দক্ষিণ কলকাতার যে ভূমিত্ব স্থায়ী পথ তা কিন্তু অত্যন্ত ভঙ্গুরময় হয়ে উঠবে এবং যার ফলে আগামী দিনে আমরা বর্তমান সময়ে যে ভূমিকম্পের প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি তা কিন্তু আগামী দিনে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। বর্তমান সময়ে আদিগঙ্গার সঙ্গে রবীন্দ্র সরোবরের সম্পূর্ণ সংযোগস্থল হারিয়ে গেছে। আমরা পুনরায় এই সংযোগস্থলের চেষ্টা করছি এবং আমরা পাইপলাইনের মাধ্যমে, আমরা রেলপথের পাত দিয়ে নতুন ভাবে আদিগঙ্গা এবং রবীন্দ্র সরোবরকে নতুন ভাবে সংযোগ করার চেষ্টা করছি। কিন্তু বাস্তবভাবে যে প্রাকৃতিক পথ আমরা
জোয়ার বা সরাসরি বানে জলের অতি প্রবাহের ফলে রবীন্দ্র সরোবর অবধি পৌঁছাতো তা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। কৃত্রিমভাবে যে বাঁধই দেওয়ার চেষ্টা করি না কেন, প্রাকৃতিক প্রবাহ পথকে আমরা যখনই আটকে ফেলি তা কিন্তু আগামী দিনে খুব একটা সহজভাবে হবে না দক্ষিণ কলকাতার জন্য, বিশেষ করে টালিগঞ্জ এবং তার সঙ্গে সঙ্গে গোল পার্ক সংলগ্ন এলাকায়। এই জায়গাগুলি আগামী দিনে অতি চিন্তার বিষয়। আদি গঙ্গাকে বাঁচিয়ে রাখার জন্য এবং তার সঙ্গে প্রাকৃতিক পথকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা এবং রবীন্দ্র সরোবর লেককে আমরা কৃত্রিম লেক বর্তমানে বলি, কারণ টালি সাহেব সেই সময় যে পলি মৃত্তিকার যে খনন কাজ করে তৈরি করেছিলেন তা কিন্তু তার ভাবনা চিন্তায় শুধুমাত্র এই ফুসফুসকে বাঁচিয়ে রাখার জন্য নয়, তিনি কিন্তু জলের প্রবাহমান পথকেও সচরাচর রাখারও ভাবনা চিন্তা করেছিলেন।